আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতন আবারও একটি অসাধারণ ভৌতিক গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারের থার্সডে হরর ডোজে শুনতে চলেছেন মৈত্রেয়ী চ্যাটার্জি রচিত যাত্রাপথের ভয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে যাত্রাপথের ভয়। এই যে বসিয়ে দিলুম। এইবারে আস্তে আস্তে উঠে খাড়া হয়েন তো দেখি বাবু। আপনারে তো এই গ্রামে আগে কখনো দেখিনি, নতুন এসেছেন বুঝি? কতক্ষণ পড়েছিলাম তা খেয়াল নেই। চোখে মুখে জলের ঝাপটা পড়তে আমার জ্ঞান ফিরে এলো। দেখলাম মাথায় টোকা দেয়া এক চাষি ভাই আমার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। সে আমায় ধরে ধরে উঠিয়ে বসালো। তার প্রশ্নের উত্তরে বললাম, হ্যাঁ ভাই, চণ্ডীপুরে আমি নতুন এসেছি। জয়রামবাটি কামারপুকুর দেখব বলে একাই বেরিয়েছিলাম। আজকে রাতটা ওখানে কাটিয়ে আগামীকাল মন্দির দর্শনের পরিকল্পনা ছিল। দিব্যি বাসে করে যাচ্ছিলাম। চণ্ডীপুরের কাছে এসে বাসটা হঠাৎ প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি বাসের ভেতরেই ছিলাম। সহযাত্রীদের অনেকেই বাস থেকে নেমে তারপর কিভাবে যে এই জঙ্গলে এলাম আমার এই মুহূর্তে তা মনে পড়ছে না ভাই। আপনার মাথায় চোট লেগেছে বাবু? অনেকক্ষণ ধরে পড়েছিলেন মনে হচ্ছে, তাই চট করে কিছু মনে করতে পারছেন না। তবে ব্যাগপত্র সব সঙ্গে রয়েছে যখন, ওসব নিয়ে চিন্তা করবেন না। হয়তো আপনিও বাস থেকে নেমে পথ হারিয়ে বনে বাজারে চলে এসেছেন, সেইটা আপনার খেয়াল নাই। সে যাগ্গে, অনেক রাতের বেলা অন্য কোথাও যেতে হবে নেকো। কাছেই আমার ঘর, ওকে নিয়ে আজ থেকে যায়। চলেন, এনে আমার হাত ধরেন, আপনার ঘরে নিয়ে যাই। আমি আর কি করি, সারা গায়ে মাথায় আঘাত লেগেছে। কি করে যে এমন হলো তার কিছুই মনে করতে পারলাম না। আমি পড়েছিলাম শুকনো পাতার উপরে। তাহলে কি করে এত চোট লাগতে পারে সেটা ভেবে সত্যিই অবাক লাগছে। আমি বিনা বাক্য ব্যয়ে চাষির সাথে তাদের গ্রামের দিকে যেতে উদ্যত হলাম। একটু দূরে কয়েক ঘর বসতি চোখে পড়ল। রাস্তায় কোনো আলো নেই। ঘরে ঘরে টিমটিমে লম্ফ বা হ্যারিকেন কিছুই জ্বলছে না। জম্পের শীতে সন্ধ্যের মধ্যেই আলো নিভিয়ে শুয়ে পড়েছে বোধহয়। বেশিরভাগই খড়ের ছাওয়া মাটির বাড়ি, দুই একটা পাকা বাড়িও রয়েছে বলে মনে হলো। সেদিকে আঙুল তুলে সেই চাষি ভাই আমাকে বলল, ওই যে বাবু, ওইটাই আমাদের গ্রাম, আসেন আমার সাথে। আমি পা বাড়াতেই যাচ্ছি, এমন সময় আমার পিঠে কেউ হাত দিল। হতচকিত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি আমার বন্ধু বিনয় দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি ভূত দেখার মতন চমকে উঠলাম। তারপর ধীরে ধীরে আমার সব কথা মনে পড়ে গেল। আমি বাস ধরার জন্য স্টপেজে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি ভিড় ঠেলে আমার কলেজ জীবনের বন্ধু বিনয় এগিয়ে আসছে। ওকে এত বছর পর দেখে খুব ভালো লাগলো। ও বলল, কিরে, খবর কি? কেমন আছিস? আমি ভালোই আছি। অনেকদিন পর তোর সাথে দেখা হলো, বল তুই কেমন আছিস? হ্যাঁ, ওই আছি এক প্রকার। তা কোথায় চললি? এই জয়রামবাটি,
তাই চল তবে তোর সাথেই ঘুরে আসি গে, অনেকদিন পর দেখা, জমিয়ে ঘোরা যাবে দুজন মিলে। আমিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। ভাবলাম ভালোই হলো, মনের মতন একটা সঙ্গী পেলাম, ভালোই সময় কাটবে। তারপর বাস এসে গেল। আমরা বাসে উঠে দুজনে পাশাপাশি সিটে বসে পড়লাম। জম্পে শীত পড়েছিল বলেই হয়তো বাসটা ফাঁকা ফাঁকা ছিল। হাতে গোনা জনাকুড়ি লোক হবে বড়জোর। স্পেশাল বাস, বড় জানালা থাকলেও সারসি বন্ধ রাখতে হয়েছিল শৈত্যপ্রবাহের কারণে। আমি কাঁচের ভেতর দিয়ে অন্ধকারে ঢাকা গ্রামীণ সৌন্দর্য উপভোগ করছিলাম। ফাঁকা মাঠ ঘাট রাস্তা পেরিয়ে বাস ছুটছিল। হঠাৎ গাড়িটা খুব জোর ঝাঁকুনি দিয়ে সশব্দে ব্রেক কষে থেমে গেল। আমি সজোরে ধাক্কা খেয়ে সামনের সিটের রডের ওপর মুখ থুপড়ে পড়ে গেলাম। বিনয়ও ছিটকে গিয়ে বাসের মেঝেতে পড়ে গেল। প্রায় সকলেরই একই অবস্থা। অল্প বিস্তর চোট লেগেছে প্রত্যেকেরই। আমারও থুতনিতে নাকে আঘাত লেগেছিল, নাকটা সুরসুর করছিল। হাত দিয়ে দেখলাম রক্ত পড়ছে। আমি বিনয়কে ধরে ওঠাতে যাব, এমন সময় একজন যাত্রী আচমকা রক্তচোষা বাদুরের মতন আমার উপর ঝাঁপিয়ে পড়ে সমস্ত রক্ত চেটে পুটে সাফ করে দিল। আজব লোক তো। এদিকে লোকটার অতর্কিত আক্রমণে এমনিতেই থ বনে গেছি, তার ওপর ওভাবে রক্ত খাওয়া দেখে আমার মাথায় যত আজগুবি চিন্তা এসে ভর করল। তারপর নিজেই সেগুলোকে হেসে উড়িয়ে দিয়ে আনমনে গালিগালাজ করছি। এমন সময় বিনয় মেঝে থেকে বিদ্যুৎ বেগে উঠে এসে লোকটার নাকে ঘুষি কিল চড় মারতে মারতে বাসের দরজার কাছে নিয়ে গেল। কিন্তু দরজা খোলার আগেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটা আপনা থেকেই খুলে গেল। চোখের নিমেষে লোকটাকে বাস থেকে ঠেলে ফেলে দিল বিনয়। সেই অবিশ্বাস্য দৃশ্য দেখে আমি তো হাঁ হয়ে গেলাম। দরজার কাছে নিয়ে গেল বটে, কিন্তু দরজা তো বন্ধ ছিল। কন্ডাক্টর ভাই দরজা লক করে ড্রাইভারের পিছনের সিটে বসে কথা বলছিল, আমি নিজের চোখে দেখেছি। তাহলে দরজাটা আপনা থেকে খুলে গেল কি করে? তাছাড়া লোকটার ওভাবে রক্ত চেটে খাওয়াটাও খুব অস্বাভাবিক ছিল ঠিকই, কিন্তু আমি কিছুই বুঝলাম না। লোকটার পড়ে যাওয়ার আওয়াজ আর তার আর্ত চিৎকার স্পষ্ট শুনতে পেলাম। দেখলাম কন্ডাক্টর অন্যমনস্ক থাকলেও সেও আওয়াজটা শুনেছে। ড্রাইভার দ্রুত তার দিকের দরজা খুলে এক লাফে রাস্তায় নেমে গেল। আমিও ছুটে গেলাম। বাকি যাত্রীরা আমার দিকে কেমন যেন একটা হিংস্র চোখে তাকিয়েছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই বাসের আলোটা নিভে গেল। জানালার কাঁচ ফুঁড়ে যেটুকু আলো আসছিল তাতে দেখলাম লোক নয়, কতগুলো বিভৎস ছায়ামূর্তি আমাকে ঘিরে ধরে আছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, বিনয়! বিনয়, কোথায় তুই? বিনয়কে কোথাও দেখতে পেলাম না। দেখি ড্রাইভার কন্ডাক্টর কেউ কোথাও নেই। দেখলাম ঝোপে ঝাড়ে ঢাকা অন্ধকার জনমানবহীন জায়গায় একটা ভাঙা চোরা পুরনো বাসের সামনে আমি দাঁড়িয়ে আছি। আগে পিছে কোনো লোকজন নেই, কেবল কতগুলো বিকৃত মুখ আমার দিকে তাকিয়ে আছে বাসের জানালা দিয়ে।
তারা বিকট হাসি হাসছে। আমি ব্যাগ কাঁধে নিয়ে ছুটতে লাগলাম। তারপর কি হলো, কোথায় কিভাবে পড়ে গেলাম, আমার কিছুই মনে নেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাই ভাবছিলাম, তখন বিনয় আমার পিঠে চাপড় মেরে বলল। আমি বিনয়ের কথার উত্তর দেব কি? হতভম্ব হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। ওদিকে চাষি ভাইও ওকে বিস্মিত হয়ে দেখছিল, কিন্তু কোনো কথা বলল না। বিনয়ের সাথে আমার পরিচয় আছে দেখে কেমন যেন তটস্থ ভাব করে সেখান থেকে হাওয়া হয়ে গেল। এদিকে বিনয়কে দেখে অবাক হলেও খুব রাগ হচ্ছিল। গম্ভীর হয়ে বললাম, তুই আমাকে অমন একটা অচেনা নির্জন জায়গায় একা রেখে চলে গেলি, আর বাসের দরজাটা হঠাৎ খুলে গেল, আর তুই শটান লোকটাকে ওভাবে ফেলে দিলি কেন বাস থেকে? লোকটা যদি মরে যায়? আর নতুন করে কি মরবে? যাকে বাদ দেও সব কথা, এখন আমার পিসিমার বাড়ি চল। আগে তুই আমাকে বল, একটা ভাঙা চোরা বাসে ওঠালি কেন? বাসের বাইরেটা তো পুরো লড়ঝড় মার্কা, একেবারে পরিত্যক্ত বাসের মতন। বাসটা অনেক পুরানো, ভোল পাল্টে স্পেশাল করা হয়েছে, তবে এতটা খারাপ ছিল না। আসলে অত জোরে ঝাঁকুনি দিয়ে ব্রেক কষার পর বাসটা আরো ভেঙে চুরে গেছে, আর আমি একটু প্রকৃতিটাকে সাড়া দিতে গেছিল, এই আর কি। দেখ, পাগলের মতন হাসিস না, এই কথা বলতে আর ভালো লাগছে না। তা তোর পিসিমার বাড়ি যে এই চণ্ডীপুরের কাছে, তা তো আগে কোনোদিনও বলিসনি। বয়স্ক মানুষ, এত রাত্রে আমি তোর সাথে গিয়ে হাজির হব, এতে উনি তো ব্যতিব্যস্ত হয়ে উঠবেন। আরে গিয়েই দেখ না একবার, ওখানে তোর বৌদিকেও মানে মানে আমার স্ত্রী লতিকাকেও দেখতে পাবি। আমি খুশি হলাম বিনয় বিয়ে করেছে শুনে। বিনয়ের স্ত্রী পিসিমার বাড়িতে রয়েছে শুনে আর দোনোমনো করলাম না। ওর সাথে ওর পিসিমার বাড়ি গিয়ে হাজির হলাম। পিসিমার দোচালার মাটির বাড়ি দেখতে চমৎকার। সদর দরজা বন্ধ দেখে বিনয় কি মনে করে বলল, চল খিড়কির দৌড় দিয়ে ঢুকি। আমি কিছু বললাম না, ওর সাথে চুপচাপ খিড়কির দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। লতু, দৌড়টা খুলে দাও, অতিথি এসেছে। লতু ওরফে লতিকা বৌদি লম্বা ঘোমটা টেনে দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো। বিনয় পরিচয় করিয়ে দিয়ে বলল, এ হচ্ছে আমার কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু সুবিমল। ওর সাথে দেখা হয়ে গেল। ওর আজ কামার পুকুরে যাবার কথা ছিল, কিন্তু আমি ওকে এখানেই নিয়ে এলাম। লতিকা বৌদি ঘোমটার আড়াল থেকে হাসল। তা বেশ করেছো। আসুন ঠাউরপো, ভেতরে আসুন। আপনার বন্ধুর কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি। এই নিন, একটু হাতে পায়ে জল দে, দাওয়ায় গিয়ে বসুন দুটিতে, আমি চা নিয়ে আসি। বিনয়ের পিসিমাকে ধারে কাছে কোথাও দেখতে পেলাম না। ভাবলাম বৃদ্ধা মানুষ, হয়তো ঘরে বসে মালা জপছেন। কথা বলার সময় লক্ষ্য করলাম লতিকা বৌদির নাকের নথখানা ঠোঁটের ওপর অবধি এসে ঠেকেছে। ব্যাস ওইটুকুই যা। ঠোঁট আর চিবুক ছাড়া মুখের কোনো অংশই চোখে পড়ছে না। গাঁয়ের বধূরা যেমন লাজুক হয়, লতিকা বৌদিও তেমনটাই। যাই হোক, আমাদের চাটাই পেতে বসতে দিয়ে লতিকা বৌদি হেঁসেলের দিকে চলে গেল। বিনয় আর আমি বসে গল্প গাছা করছিলাম। একটু পরে কাশির আওয়াজ কানে এলো। দেখলাম মাথায় কদম ছাঁট চুল, বছর ৮০ বৃদ্ধা, হাতে লাঠি নিয়ে ঠুক ঠুক করতে করতে একতলার কোণের ঘর থেকে চটের পর্দা উঠিয়ে বেরিয়ে এলেন। আমাকে দেখে এক গাল হেসে বললেন, কেমন আছিস রে বাপ? চিনতে পারছিস? সেই বিনুর সাথে যখন কলেজে পড়তিস, তখন তুই একবার তোকে
ওদের কলকাতার বাড়িতে দেখেছিলুম। প্রণাম নেবেন পিসিমা। হ্যাঁ পিসিমা, চিনতে পেরেছি। আপনি কেমন আছেন? এই বয়সে কেমন আর থাকবো রে বাপ, এই আছি কোনো রকমে। তা তা তুই এখানে এসেই যখন পড়েছিস, কটা দিন কাটিয়ে যাস কেমন? একদিন পর দেখা হয়েছে বলে কথা, তোর আর বিনুর দুজনেরই ভালো লাগবে। আমি আমি ঘরে চললুম, কাশিটা বড্ড জ্বালাচ্ছে। পিসিমা কাঁচতে কাঁচতে নিজের ঘরে চলে গেলেন। বিনয় সেদিকে তাকিয়ে কি যেন বলল, কিন্তু সে কথা ভালো করে শুনবো কি? একটা দৃশ্য দেখে আমার চোখের সামনে তখন পৃথিবীটা বন বন করে ঘুরছে। মনে হলো এই বুঝি মাথা ঘুরে পড়ে যাব। রান্নাঘরে লাইট ছিল না, তেলের কুপি জ্বলছিল। সেই আলোয় স্পষ্ট দেখলাম লতিকা বৌদি চায়ের সসপ্যান মাটিতে নামিয়ে কাপে চা ঢেলে জ্বলন্ত উনুনের ওপর ঝুঁকে পড়ে জোরে ফুঁ দিয়ে উনুনটাকে নিভিয়ে দিল। এ কি করে সম্ভব হতে পারে তা আমার ধারণার বাইরে। এক ফুঁতে কখনো উনুন নেভানো যায়, তাও আবার জ্বলন্ত আঁচে মুখ রেখে? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। ভাবলাম মাথায় চোট লেগে আমার যে শুধু স্মৃতিভ্রংশ ঘটেছিল তাই নয়, চোখেও ভুল দেখছি। লতিকা বৌদি একটা রেকাবিতে করে চায়ের কাপ নিয়ে হেঁসেল থেকে বেরিয়ে এলো। আমাদের হাতে হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে সে পিসিমার ঘরে গেল। সেই মুহূর্তে আমার হঠাৎ সেই লোকটার কথা মনে পড়ে গেল। কি জানি লোকটা বেঁচে আছে কিনা। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাজার হোক মানুষ তো, বিনয় ওকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছে। লোকটা তো মানসিক ভারসাম্যহীনও হতে পারে, তাই হয়তো অমন কাণ্ড বাঁধিয়েছে। মনটা খারাপ লাগছিল, তাই বিনয়কে আবার জিজ্ঞেস করলাম, লোকটাকে ওভাবে মারলি কেন বিনু? তোর এমন চণ্ডালের মতন রাগ আগে তো দেখিনি। কি ব্যাপার? ঘটনাটা অনেকেই দেখেছে। এখন যদি ওদের মধ্যে কেউ তোর নামে থানায় অভিযোগ করে, তাহলে পুলিশ কিন্তু ঠিক সূত্র ধরে এখানে চলে আসবে। লোকটা মরে গেলে তো আরও বিপদে পড়ে যাবি তুই। কি যে করলি! আরে ধুর, বাসে কেউ ছিল নাকি যে তারা দেখবে? যারা ছিল তারা তো... বিনয়ের কথা সম্পূর্ণ শেষ হবার আগে একটা রাত চড়া পাখি কলঘরের টিনের চালে বসে মাথা ঝুঁকিয়ে কি যেন দেখে ক্যাঁ ক্যাঁ করে চেঁচিয়ে উঠল। তারপর ডানা ঝাপটে চালে ধাক্কা মেরে উড়ে বেরিয়ে গেল। রাত চড়ার ডাক সাধারণত কর্কশ বা রুক্ষ হয়, কিন্তু ভেবে দেখলাম এই মুহূর্তে ডাকটা মোটেও কর্কশ ছিল না, বরং ভয়ের ছিল। আমার ধারণা যে ভুল নয় তা অচিরেই টের পেলাম। কলঘর থেকে মেয়েলি কণ্ঠে আর্তনাদ ভেসে এলো। লতিকা বৌদির কিছু হলো না তো? আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, অথচ বিনয়ের মধ্যে কোনো হোলদোল হতে দেখলাম না। সে যেমনকার তেমনই দেওয়ালে হেলান দিয়ে বসে লম্ফর আলোয় খবরের কাগজ পড়ছিল। আমি হকচকিয়ে গেলাম। একাই কল ঘরে ছুটে গিয়ে দেখি একটা ঝলসানো মৃতদেহ টিনের চাল থেকে ঝুলছে। তার গায়ের পোশাক ঝলসে গিয়ে দগ্ধ চামড়ার সঙ্গে গেঁথে গেছে। এক পাশে অগ্নিদগ্ধ নিষ্প্রাণ চোখ ওটর থেকে ঠেলে বেরিয়ে এসেছে।
অপর চোখটির কোনো অস্তিত্বই নেই। সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। পায়ের তলার মাটি দুলে উঠল। আমি কাটা কলা গাছের মতো নিতিয়ে পড়ে গেলাম কলঘরের সামনে। চোখে অন্ধকার দেখলাম। তারপর কি যে হলো খেয়াল নেই কিছু। শুধু চোখ যখন খুললাম মনে হলো একটা নির্জন পরিত্যক্ত ফাঁকা জমিতে শুয়ে আছি। চারপাশ অন্ধকারে ঢাকা। বন তুলসী আর ফণি মনসার কাঁটা ঝোপে ভর্তি। ধর্মড়িয়ে উঠে বসলাম। পাশে জলের বোতল, ব্যাগ, চশমার খাপ, হাত ঘড়ি, কলম এবং আরো টুকিটাকি কয়েকটা জিনিস পড়ে আছে। ভয়ে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বসে রইলাম। তারপর জিনিসগুলো ব্যাগে ভরে ধীরে ধীরে হাতে ভর দিয়ে উঠে পড়লাম। চারপাশে বাড়ি ঘর কিছুই নেই। আমি কি করে বিনয়দের বাড়ি থেকে বেরিয়ে এখানে এলাম তা মাথায় ঢুকলো না। জিনিসগুলো ব্যাগ থেকে পড়ে গেল কি করে প্রথমে তেমন কিছুই টের পাইনি। হঠাৎ ওই দগ্ধ লাশের কথা ভেবে আঁতকে উঠলাম। লাশটা কার? কোনো অসহায় নারীকে হত্যা করে ঝুলিয়ে দেয়া হয়েছে। মুখটা সম্পূর্ণ পুড়ে গেছে, সারা শরীরে অগণিত ফোস্কায় ভরা। কিন্তু কে এই নারী? বিনয় কি নিরুত্তাপ হয়ে বসেছিল? লতিকা বৌদিও সামনে ছিল না। আমি তার নাম ধরে ডেকেছিলাম, কিন্তু সাড়া পাইনি। তারপর ওই লাশটা দেখে আমি মাথা ঘুরে পড়ে গেলাম। কিন্তু সেখান থেকে এমন একটা ফাঁকা জায়গায় কি করে এলাম? যা ঘটে গেল তা স্বপ্ন নাকি বাস্তব ভেবে কোনো দিশা খুঁজে পেলাম না। হঠাৎ কিছু মানুষের কোলাহল কানে এলো। সেই আওয়াজ লক্ষ্য করে দৌড়ে গেলাম, কিন্তু সেখানেও হতাশ হতে হলো। দেখলাম কয়েকজন লোক বাঁশের দোলায় মরা নিয়ে যাচ্ছে। হরিবোল ধ্বনি কানে এলো। এটা কোন জায়গা? শ্মশান যাত্রীরা বিনয়কে চেনে কিনা, কাউকে এসব জিজ্ঞেস করাটা উচিত হবে কিনা ভাবছি। এমন সময় লক্ষ্য করলাম একজন যাত্রী আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর হঠাৎ হাসতে হাসতে বলল, তোর রক্ত বহুত মিঠা আছে রে বাবুয়া, বহুত মিঠা। फिर कभी पी लेंगे। বাসের সেই লোকটা যাকে বিনয় বাস থেকে ঠেলে ফেলে দিয়েছিল, মুখে মাথায় বা শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। ওই ঘোর শীতেও সে খালি গায়ে ধুলো মাখা পায়ে হেঁটে যাচ্ছে। আমার মাথায় সব তাল গোল পাকিয়ে গেল। এসব কি ঘটছে আমার সাথে? লোকটার হাবভাব, চোখের চাহনি, কণ্ঠস্বর বড়ই অদ্ভুত। সেই বরফ ঠান্ডা চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হবে যেন ইহ জগতে তার কোনো অস্তিত্বই নেই। অথচ সব বাহী যাত্রীদের সাথে শ্মশান যাত্রায় পা মিলিয়েছে। কিন্তু লোকটা একই কথা বলে গেল। আবার কোনোদিনও আমার রক্ত খেতে আসবে? এসবের মানে কি? না, নাকি আমি নিজেই পাগল হয়ে গেছি? খুব ভয় লাগলো ভেবে। তারপর কি মনে হতে আমি ওদের পিছু নিলাম। মন বলল ওই অদ্ভুত লোকটা সত্যি সত্যি পাগল, নইলে এভাবে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কারো রক্ত পানের কথা বলে? তবে তার চেয়েও অবাক লাগলো তার শরীরে আঘাতের চিহ্ন মাত্র নেই দেখে।
তাছাড়া লোকটা যখন রক্ত খাবে বলে পাগলের প্রলাপ বকছিল, তখন বাকিদের কারোর মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া হতে দেখিনি। অন্ধকারে দিশেহারা হয়ে আমি ওদের সাথে শ্মশানের দিকেই রওনা দিলাম। অচেনা অজানা গ্রাম্য পরিবেশ, ঘুটঘুটে অন্ধকার, অনেক দূর অবধিও কোনো জনবসতি চোখে পড়ছে না। তাই ঝুঁকি না নিয়েই ওদের সঙ্গ ধরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে ভাবতে ভাবতে শ্মশানে পৌঁছে গেলাম। শ্মশান যাত্রীরা সব নাবিয়ে রেখে ঘাটে গামছা ভিজিয়ে ঘাড়, গলা, মুখ ইত্যাদি ভালো করে মুছে নিল। শীতকাল হলেও পথশ্রমে বিন্দু বিন্দু ঘাম জমেছিল সকলের শরীরে। সব মিলিয়ে 15-20 জন হবে, কিন্তু ওই পাগলটাকে দেখতে পেলাম না। নিশ্চয়ই দল ভেঙে আবার কোথাও পাগলামি করতে চলে গেছে। আমি অন্য মনস্ক থাকায় সেটা খেয়াল করিনি, ভেবে নিজের মনেই হাসলাম। খানিকক্ষণ বসে বিশ্রাম নেবার পর ওরা কাঠকুটো জোগাড় করে নিজেরাই দাহ করতে উদ্যত হলো। চিতা সাজানোর সময় আমি একবার সবের মুখটা দেখব বলে এগিয়ে গেলাম। কোনো মহিলা বা পুরুষ নাকি বৃদ্ধ বৃদ্ধা তা দেখার ইচ্ছে হলো। জায়গাটা চণ্ডীপুর থেকে কত দূরে বা কাছে, আদৌ সেটা চণ্ডীপুর কিনা কিছুই বুঝলাম না। ওদিকে এর আগে কখনো যাইনি। এই পর্যন্ত বলে সুবিমল বাবু একটু বিরতি নিলেন। অফিস কলিগরা সকলে মিলে টাঁকিতে পিকনিক করতে এসেছে। পিকনিক হয়ে গেছে, রাতটুকু একজনের বাগান বাড়িতে কাটিয়ে পরদিন ফিরে যাওয়ার পরিকল্পনা করেছে তারা। বেশ গ্রাম্য এলাকা, সন্ধ্যের পর থেকে চারদিক অন্ধকারে ডুবে গেছে। সুবিমল বাবুর অবসর নেওয়ার সময় হয়ে এসেছে। অভিজ্ঞ বয়স্ক মানুষ, মাঝখানে কয়েকদিন অফিসে আসেননি, কোথাও বেড়াতে গিয়েছিলেন। বলেছিলেন পিকনিকে আসবেন না, তবে বড্ড খামখেয়ালি মানুষ, তাই হঠাৎ করেই বাগান বাড়িতে সন্ধ্যের আড্ডায় হাজির হয়েছেন। এতে অবশ্য অফিসের সহকর্মীরা বেশ খুশি হলেন। সুবিমল বাবু মানেই জমজমাটি গল্পের আসর। সহকর্মীরা তার জীবনের সবচেয়ে বেশি গা ছমছম করা সত্যি ঘটনা শোনানোর আবদার করে বসলেন। এদিকে সুবিমল বাবু গল্প থামিয়ে চুপ করে আছেন দেখে সকলে ধৈর্য হারিয়ে উসখুস করতে লাগল। সহকর্মীদের মধ্যে থেকে রজত বলে উঠল, তারপর কি হলো সুবিমলদা? আরে বাকিটা বলুন, একটু পরেই রাতের খাবার এসে যাবে তো। আরে হ্যাঁ সুবিমলদা, প্লিজ বলুন বলুন বলুন, আর অপেক্ষা হচ্ছে না। বলুন বলুন বলুন। ভদ্রলোক উদাস দৃষ্টিতে জানালা দিয়ে ইছামতির দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। রজতের কথায় সম্বিত ফিরে পেলেন। হাতঘড়িটা দেখে নিয়ে জিভ কেটে বললেন, হ্যাঁ, সময়টা খেয়াল নেই রে ভাই, একটু অতীতে চলে গিয়েছিলাম। এবার বলছি শোন। চা শেষ করে সকলে গুছিয়ে বসলেন। সুবিমল বাবু গলা খাঁকারি দিয়ে বললেন, সব দেহ চিতায় তোলার পর তার মুখ দেখার ইচ্ছে হলো, কিন্তু সেই মুখ দেখে প্রচন্ড ভয়ে বিদ্যুৎ পৃষ্ঠের মতন ছিটকে কয়েক পা পিছিয়ে এলাম। আমার শরীরে সমস্ত রক্ত নিমেষে ঠান্ডা হয়ে গেল। কি দেখলাম জানো? সেই পাগল লোকটা চিতায় শুয়ে আছে, চোখে তুলসী পাতা আচ্ছাদিত। মনে হলো আমার হৃৎপিণ্ড লাফিয়ে এখনই গলার কাছে উঠে আসবে। আর ঠিক সেই মুহূর্তে কাঠকুটো ঠেলে মৃতদেহটা আচমকা খ্যাক খ্যাক করে হাসতে হাসতে উঠে বসল। দেখলাম দুটো সাঁড়াশির মতন শক্ত হাত আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে।
बहुत मीठा खून है तेरा, अभी पी जाऊंगा। আমি সব ভয়ে পিছিয়ে এসে চিৎকার জুড়ে দিলাম। অনুগ্রহ করে একটিবার বিনয়দের বাড়ি যাবার রাস্তাটা বলে দিন, আর নয়তো বাস রাস্তার পথটা দেখিয়ে দিন, আমি এক্ষুনি চলে যাব। কিন্তু বাকিরা আমার কথায় কোনো উত্তর দিল না। তারা প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল। বুঝলাম আদতে তারাও কেউ মানুষ নয়, ওরা সেই ছায়ামূর্তির দল যারা বাসে আমায় ঘিরে ধরেছিল। কি বিভৎস তাদের চেহারা, চোখ মুখের অস্তিত্বই ছিল না, গায়ে পচা গলা, কোনো রকম চামড়ার লেশ মাত্র নেই, পুরোটাই কঙ্কালে পরিণত হয়েছে। তারা তাদের অপার্থিব শক্ত হাতগুলো বাড়িয়ে একত্রে আমার গলা টিপতে এগিয়ে এলো। আমি ফের দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড়তে শুরু করলাম। অনেক ছোটার পর হাঁপাতে হাঁপাতে বিনয়দের বাড়ির সামনে এসে ধপ করে মাটিতে বসে পড়লাম। বিনয় বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। আমাকে হাঁপাতে দেখে উৎকণ্ঠিত হয়ে বলল, কি রে ভাই, কোথায় ছিলি এতক্ষণ? আমি তখন থেকে হন্যে হয়ে খুঁজছি। দাওয়ায় বসে খবরের কাগজ পড়ছিলাম, তুই উঠে কল ঘরে গেলি, তারপর ওখান থেকে কখন বাইরে বেরিয়ে গেলি, টেরই পেলাম না। ব্যাপার কি বলতো, তোকে এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? আমি বিনয়ের কথার উত্তর কি দেব? কল ঘরের কথা শুনে মাথাটা বন বন করে ঘুরতে লাগলো। অশরীরীদের কবলে পড়ে কল ঘরের ঘটনাটা ভুলেই গেছিলাম। তবে বিনয়কে কিছু জানালাম না, কারণ ভেবে দেখলাম কল ঘরে সত্যিই কিছু ছিল না, পুরোটাই স্বপ্ন কিংবা দৃষ্টিভ্রম থেকেই ঘটেছে। থাকলে কি বিনয় টের পেত না? সেই বাস থেকে শুরু করে একটার পর একটা অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছিল, তাই স্নায়বিক ব্যাঘাত ঘটে সাময়িক বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। কিন্তু শ্মশানে যা ঘটল আর ফাঁকা মাঠে পড়ে থাকার ঘটনা, কোনোটাই বিভ্রান্তি ছিল না। যা দেখেছি সজ্ঞানে দেখেছি, তাই কলঘরের কথাটা বাদ দিয়ে বাকিটা জানালাম। বিনয় খুব চিন্তায় পড়ে গেল। সুবিমল ভাই, তুই বরং এখান থেকে চলেই যা। আমি তোকে এখানে এনে ঠিক কাজ করিনি, তোর কোনো ক্ষতি হোক তা আমি চাই না। চল, তোকে বাস রাস্তাটা দেখিয়ে দিই। ভোর হয়ে আসছে, ঘন্টাখানেক বাদেই আকাশ ফর্সা হয়ে যাবে। প্রথম বাসটা ধরে কামারপুকুর চলে যা। আর তুইও যে বলেছিলিস আমার সাথে ঘুরতে যাবি, চল দুজনে ঘুরে আসি তাহলে। তার হয় না রে, তুই একাই যা, আমার এখনো অনেক কাজ বাকি। তোর আবার কিসের কাজ? আচ্ছা বিনু, সেই বাস থেকে শুরু করে তোদের গ্রামে আমি আসা অবধি বারবার ভৌতিক উপদ্রব ঘটছে কেন আমার সাথে? সবচেয়ে বড় কথা হলো, ওরা কেন বারবার আমার ক্ষতি করতে চাইছে? আমি তো কোশমিন কালে ওদের কাউকে দেখিনি, কখনো চিনিই না। কারণটা তুই বিশ্বাস করবি কিনা জানি না, আসলে তুই নিজের অজান্তে একটা মারাত্মক ভুল করে ফেলেছিস। তুই ওদের সমাধিতে পা দিয়ে মারিয়ে এসেছিস, তাই সেই থেকে ওরা তোর পিছু নিয়েছে, নানাভাবে তোর ক্ষতি করার চেষ্টা করছে। তোর ওপর ওদের অশুভ ছায়া পড়েছে, তোকে না মারা পর্যন্ত ওরা শান্ত হবে না। তাই তো বলছি, সকালের প্রথম বাস ধরে চলে যেতে। একবার কামারপুকুরে পৌঁছে যেতে পারলে আর কোনো চিন্তা নেই,
ওখানে যোগেশ্বর বাবার কাছে যাবি। শ্মশানের ঘটনাটা জানালে তিনি সব ব্যবস্থা করে দেবেন। আমাদের কথাও একটু বলিস তাকে, তোর বৌদি, পিসিমা আর আমার কথা। মানে তুই কি বলতে চাইছিস? আমি ওদের সমাধি মারিয়েছি, এর মানেটা কি? তুই ট্রেন থেকে নেমে ঘুরপথে বাস ধরতে এসেছিলি, সে খেয়াল আছে? কাঁচা রাস্তা ধরে তোর হেঁটে আসতে অসুবিধা হচ্ছিল বলে পাশের ঘাস জমিতে নেমেছিলি? হ্যাঁ, আমি ঘাস জমি ধরে হেঁটে এসেছি। ওখানে বহু বছর আগে একটা বাস দুর্ঘটনা ঘটে। ঘাস জমিটা তখন জলাভূমি ছিল। পিচ রাস্তা থেকে ছিটকে বাসটা জলাভূমিতে এমনভাবে উল্টে পড়েছিল, যার ফলে বাসের যাত্রীদের সলিল সমাধি হয়ে যায়। শুধু একজনের দেহ ছাড়া বাকি দেহগুলো যে কোথায় তলিয়ে গেছিল তাদের আর খুঁজে পাওয়া যায়নি। কন্ডাক্টর, ড্রাইভার সহ 20 লোক মারা গিয়েছিল। ঘটনাটা ঘটে আজকেরই তারিখে। পরে জলাভূমিটা বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু ওদের অতৃপ্ত আত্মা আজও মাঝে মাঝে জেগে ওঠে। ভুলবশত যদি কেউ ওই ঘাস জমি ধরে হেঁটে আসে, তাহলে ওরা নানাভাবে উৎপাত চালাতে থাকে। গতকাল বিকেলে আমরা যে বাসে উঠেছিলাম, আসলে সেটাই ওই উল্টে যাওয়া বাসটা। জলাভূমি থেকে ওটাকে তুলে আনা হয়েছিল, তারপর নতুন করে সারিয়ে বাসের ডিপোতে রেখে দেওয়া হয়েছে, যাতে কখনো অতিরিক্ত গাড়ির প্রয়োজন হলে ওটা কাজে লাগানো যায়। কিন্তু বাস ধরার জন্য কেউ তাদের সমাধির ওপর দিয়ে হেঁটে গেলেই মৃত ড্রাইভার, কন্ডাক্টর বাসটা চালিয়ে মৃত যাত্রীদের নিয়ে ডিপো থেকে বেরিয়ে আসে। তারপর ওই যাত্রী ফাঁকা বাস থেকে উঠে পড়ে, যেদিকে যেতে চায় সেদিকেই নিয়ে যাবার নাম করে মাঝপথে আক্রমণ করে, ভয় দেখায়। যে লোকটার দেহ পাওয়া গিয়েছিল তার সৎকার করা যায়নি। তার দেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পথে বাকিদের আত্মা এসে শ্মশান যাত্রীদের ওপর হামলা করে। তারা ভয়ে লাশ ফেলে পালিয়ে যায়। তারপর আত্মারাই ওকে শ্মশানে নিয়ে যায় এবং সেই লাশ নাকি উঠে বসে। তোকে ওরা ওই দৃশ্যই দেখিয়েছে। ভূত? দূর, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এ লোকের মন গড়া কাহিনী। তুই বিশ্বাস করিস যে অতৃপ্ত আত্মারা কারোর মরদেহ দাহ করতে যাবার পথে তুলে নিয়ে যায়? আমি আত্মাদের অস্তিত্ব অনুভব করেছি, স্বচক্ষেও দেখেছি, কিন্তু গল্পের গরু গাছে চড়ে এমন উদ্ভট কল্পনাও করিনি। হায় ঈশ্বর, এমনও ঘটে। যে শুনবে সেই আমাকে বদ্ধ পাগল ভেবে অ্যাসাইলামে পাঠাবার পরামর্শ দেবে আমার আত্মীয়দের। এসব ভাবনা চিন্তার মধ্যে হঠাৎ একটা প্রশ্ন মনে এলো। বিনয়কে রেগে গিয়ে বললাম, তুই যখন সব জানতিস তাহলে আমাকে ওই বাসে ওঠালি কেন? আর মরা লোকটাকে নাটক করে বাস থেকে ফেলে দেবার দরকারই বা কি ছিল? এই জন্যই বোধহয় বলেছিলি ও আর নতুন করে মরবে কি, তাই না? সব জেনে শুনে তোর পিসিমার বাড়িতে কেন নিয়ে এলি? অন্য বাসে ওঠালে আমাকেই সমস্যার মুখে পড়তে হতো না? আর যোগেশ্বর বাবাকে, আর তার কাছে তুই যেতে বললি কেন? কি করবেন তিনি? তোর নিজের মাথা ঠিক আছে তো বিনু? লোকের মুখে রাত দিন ওই অদ্ভুতুরে ঘটনা ভেবে ভেবে তুইও কি নিজেকে ওদের শ্রেণীভুক্ত করে ফেলেছিস? আমার সাথে কেন এত মশকরা করছিস বিনু? আমি যাচ্ছে তাই ভাষায় যা নয় তাই বললাম। বিনয় কোনো উত্তর দিল না, চুপচাপ ঘরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটে উঠল। আমি কামারপুকুর গেলাম না। বিনয়ের কিছু ব্যাপারে ভীষণ খটকা লাগছিল। বেলার দিকে ওকে নিয়ে গোটা গ্রাম, শ্মশান ঘাট সব কিছু ঘুরে দেখারও ইচ্ছে হলো, তাই রয়েই গেলাম। সারা রাত ঘুমোতে পারিনি, ক্লান্ত ছিলাম। তাই আমার জন্য বরাদ্দ ঘরে গিয়ে বিছানায় শুতেই ঘুম এসে গেল। যখন ঘুম ভাঙল, দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। পাড়াগায় তাড়াতাড়ি সন্ধে নামে, তার উপর শীতের বেলা। বিকেল 4:30তেই সন্ধ্যা নেমে গেছে। এ বাড়িতে সন্ধে বাতি জ্বলেনি দেখে অবাক হলাম। গ্রামে সন্ধ্যের মুখে ঘরে ঘরে শাঁখ উলুধ্বনি শোনা যায়। তুলসী তলায় প্রদীপ দেয় বাড়ির মেয়ে বউরা। কিন্তু বিনুর পিসিমার বাড়িতে সেসবের পাট নেই। লতিকা বৌদি এসে চা দিয়ে গেল। বিনুকে কাছে পিঠে কোথাও দেখতে পেলাম না। ভাবলাম
গোসা করে সামনে আসছে না বোধহয়। চা খেয়ে বৌদিকে আড়ালে ডেকে বললাম, বৌদি, বলছিলাম বিনুকে নিয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞর সাথে পরামর্শ করা দরকার। ওর হাবভাব কথাবার্তা ঠিক স্বাভাবিক ঠেকছে না। তুমি বিনুকে নিয়ে আমার সাথে কলকাতায় চলো, আমি আমার পরিচিত অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাব। লতিকা বৌদির মৌখিক প্রতিক্রিয়া দেখার উপায় ছিল না। ঠোঁট কামড়ে বলল, ঠিক আছে ঠাউরপো, আমি বুঝিয়ে বলছি ওনাকে, আপনি চিন্তা করবেন না। বিনয় একবারও কথা বলতে এলো না, অথচ ওর ঘর থেকে কাগজপত্র গোছানোর শব্দ আসছিল। ও নিজের ঘরেই ছিল। খুক খুক কাশির আওয়াজে তাকিয়ে দেখলাম লতিকা বৌদি পিসিমাকে নিয়ে উঠোনে এসেছে। ঠাউরপো, আমি পিসিমাকে নিয়ে একটু কবিরাজের বাড়ি যাচ্ছি, দোটা দিয়ে দেন। ওরা সদর দরজা খুলে বেরোতে যাবে এমন সময় কুড়ুল, কাস্তে, লাঠি, বল্লম ইত্যাদি নিয়ে কতগুলো লোক হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ল। লতিকা বৌদির ওপরে কয়েকজন ঝাঁপিয়ে পড়ে এলো পাথারি চড় থাপ্পড় মারতে লাগলো। বাঁচতে চাস তো কাগজপত্র, দলিল, সোনা দানা সব কোথায় লুকিয়ে রেখেছিস বল, নইলে তোদের সব কটার লাশ ফেলে দেবো। যা করার করে নাও, দলিল আমি দেব না। চল তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো তোকে আজকে, চল। ওরা সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে টানতে টানতে লতিকা বৌদিকে কল ঘরে নিয়ে গেল। ছাড় বলছি। আমার গায়ের সমস্ত শক্তি দিয়ে ওদের মেরে বৌদিকে রক্ষা করতে চেষ্টা করলাম, কিন্তু আমার প্রহারগুলো যেন ওদের কাছে নস্যি, গায়েই লাগলো না। এমন সময় পোড়া গন্ধ নাকে এলো। একটা রাত চড়া পাখি স্থানু হয়ে কল ঘরের টিনের চালে মাথা ঝুঁকিয়ে বসে আছে, চোখে মরা মাছের নিষ্প্রাণ দৃষ্টি নিয়ে। বৌদির আর্তনাদ শুনতে পেলাম। ছুটে গিয়ে দেখি বৌদির দেহটা চাল থেকে ঝুলছে, সর্বাঙ্গ জ্বলছে দাউ দাউ আগুনে। সেই মর্মান্তিক দৃশ্য কোনোদিনও ভোলার নয়। আমি চিৎকার করে বিনয়কে ডেকে কুয়ো থেকে বালতি বালতি জল নিয়ে বৌদির গায়ে ছুঁড়ে আগুন নেভাবার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। বৌদির দগ্ধ হয়ে যাওয়া পোড়া কাঠের মতন শরীরটা টিনের চাল থেকে ঝুলে রইল। পিসিমাকে আগেই ওরা পদপিষ্ট করে মেরে ফেলেছিল। বাকিরা ততক্ষণে বিনয়ের ঘরে ঢুকে গিয়েছে। বিনয়কে মারতে মারতে উঠোনে নিয়ে এলো। আমি ওদের হাতে পায়ে ধরলাম। তোমাদের কত টাকা চাই বলো, আমি ব্যবস্থা করে দেবো। তোমরা দয়া করে বিনুকে ছেড়ে দাও, বিনুকে ছেড়ে দাও। কিন্তু কোথায় কি, ওরা আমাকে গ্রাহ্যই করলো না, যেন দেখতেই পাচ্ছে না আমাকে। বিনয়ের গলা কেটে নামিয়ে দিল কুড়ুলের এক কোপে। বিনয়, কি হলো? ওর ধরটা পাঁঠা কাটার মতন ছটফট করতে করতে থেমে গেল এক সময়। আমার বুক ফাটা চিৎকার শুনেও কেউ ছুটে এলো না। ওরা গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে সবাইকে শেষ করে দিয়ে চলে গেল। কিন্তু আমি ওই অত বড় হত্যাকাণ্ডের জলজ্যান্ত সাক্ষী, তবু কি করে বেঁচে রইলাম? ওরা কেন আমাকে না মেরে ছেড়ে দিল তা তখনও বুঝিনি। আমি মাথায় হাত দিয়ে বসে চোখের জল ফেলছিলাম। আগের রাতের সেই রাত চড়া পাখির করুণ সুর, কলঘর থেকে ভেসে আসা আর্তনাদ,
বিনয়ের অদ্ভুত আচরণ আর বাস থেকে সেই লোকটিকে ফেলে দেওয়া, শ্মশানের ঘটনা সব জেনে শুনেও ভুতুরে বাসে পিসিমার বাড়িতে নিয়ে আসা, সর্বোপরি এই মাত্র ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড। পরপর ঘটনাগুলো মনে পড়ে গেল। কষ্টে যন্ত্রণায় আমি বুক চাপড়ে কাঁদছিলাম। এমন সময় দাওয়ায় পড়ে থাকা দুটো খবরের কাগজ হঠাৎ হাওয়ায় পাহাড় খেয়ে উড়তে উড়তে উঠোনে এসে পড়ল। সত্যিই যা অবিশ্বাস্য কাণ্ড। কাগজ দুটোর একটা হাতে নিয়ে দেখতেই প্রথম পাতার হেডলাইনটা চোখে পড়ল, যা দেখে আমি কাঁদতেও ভুলে গেলাম। খবরে লেখা, একই পরিবারের 3 জন খুন। ভিতরের খবরটা আর পড়তে পারলাম না, 2 চোখ জলে ঝাপসা হয়ে এলো। তারিখ দেখে মাথা ঘুরে গিয়েছিল প্রথমেই। ঠিক 1 বছর আগের ঘটনা, একই তারিখ। ইনসেটে বিনয়, লতিকা বৌদি আর পিসিমার ছবি। গ্রামবাসীরা মুখ খুলছে না, আততায়ীদের খোঁজ চলছে। থরথর করে কাঁপতে কাঁপতে দ্বিতীয় কাগজটা পড়লাম। 5 জনের ছবি দিয়ে লেখা আছে, দিন 10 নিখোঁজ থাকার পর হাত পা মুন্ডু কাটা 5টি পচা গলা লাশ উদ্ধার করা হয়েছে পচা ডোবা থেকে। চণ্ডীপুরের হত্যাকাণ্ডের সাথে কোনো যোগসূত্র আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। খবরের তারিখ দেখে বুঝলাম বিনয়দের মৃত্যুর ঠিক 15 দিন পরের ঘটনা। এই খবরের কাগজ দুটোই বিনয় কিছুক্ষণ আগে দাওয়ায় বসে পড়ছিল। আমার আর বুঝতে বাকি রইল না। বিনয়ের অতৃপ্ত আত্মা আমাকে সমস্ত ঘটনা জানাতেই ওর পিসির বাড়িতে টেনে নিয়ে গেছে। পথের বিপদ থেকে রক্ষা করে আগলে রেখেছে তা স্পষ্ট হলো আমার কাছে। বিপদ আছে জেনেও ওই বাসেই চড়তে হয়েছিল নিয়তির টানে। দূর দূরান্তের যাত্রীবাহী অন্যান্য বাসগুলো অত্যন্ত ভিড় ছিল। একমাত্র এই বাসটাই ফাঁকা আছে দেখে বিনয়কে নিয়ে উঠে পড়েছিলাম। কিন্তু বিনয় যে আর বেঁচে নেই। দুটো দিন আমি যে বিনয় ও তার স্ত্রী এবং পিসিমার আত্মার সাথে বাস করেছি সে তো স্বপ্নের অতীত, কল্পনার ঊর্ধ্বে। আমি অশ্রুপাত করছিলাম খবরের কাগজে ছাপা বিনয়, লতিকা বৌদি, পিসিমার ছবির পাতাটা বুকে আঁকড়ে। বৌদি তার নিষ্প্রাণ বিভৎস মুখটা ঢেকে রাখত ঘোমটার আড়ালে। সঠিক সময়ের অপেক্ষায় ছিল, তাই সে যে মৃত তা বুঝতে দেয়নি প্রথমে। অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো দেখিয়ে দিল আমাকে। তবে ওভাবে দেখা দিয়ে সবকিছু জানিয়ে যাবার একটা বিশেষ উদ্দেশ্য ছিল তা পরে বুঝেছিলাম। সে কথা কাহিনীর শেষে বলছি। এখন আরো একটা রোমহর্ষক ঘটনা বলা বাকি আছে। উফ, ঘটনার পর ঘটনায় ঠাসা, টানটান উত্তেজনা। এই না হলে আমাদের সুবিমলদা ভাগ্যিস এলেন, নইলে এই কাহিনী হয়তো অধরাই থেকে যেত। জাগে জাগে বলুন এবার। তারপর এলো সেই বিভীষিকার রাত। আমি চোখের জল ফেলছি, এমন সময় হিংস্র সাপদের মতন জান্ত হুঙ্কার ভেসে এলো। আমার পিলে চমকে দিয়ে কতগুলো বিকট দর্শন মূর্তি উঠোনে এসে উপস্থিত হলো। একটু আগে যারা আমার চোখের সামনে বিনয়দের মেরে গিয়েছে। পুরোটাই অতীতের ঘটনা, অথচ তাদের সকলের আত্মা এখনো এখানেই বিচরণ করছে।
দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তার সঙ্গে শ্মশানের সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিগুলো আমার গন্ধে গন্ধে ওখানে এসে হাজির হলো। প্রত্যেকে তাদের তীক্ষ্ণ সদন্ত ধারালো নখ দিয়ে আমাকে আক্রমণ করতে ছুটে এলো। আর বাঁচার উপায় নেই দেখে আমি প্রচন্ড ভয়ে চোখ বুজে ফেললাম। তখনই একটা চেনা গলার স্বর কানে এলো। বাবু, ভয় নাই, আমার সাথে আসেন, আসেন, ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমি চমকে তাকিয়ে দেখলাম সেই মাথায় টোকা দেয়া চাষি ভাই হাতে একটা ছোট ত্রিশূল আর কতগুলো রুদ্রাক্ষ নিয়ে এসেছে। বাবা ভূতনাথকে স্মরণ করে ত্রিশূল আর রুদ্রাক্ষ আমার মাথায় ছুঁয়ে দিতেই ওরা আর্তনাদ করতে করতে পালিয়ে গেল। আর কোনো ভয় নাই। আমি যোগেশ্বর ওঝাকে খবর দিয়েছি, তিনি আমাকে বললেন আপাতত এগুলো নিয়ে যা, শুয়ে দিলেই কাজে আসবে। আমি বিহিত করতে বিনয়দের বাড়ি আগামীকাল যাব। আজকের রেতে আপনি আমার ঘরেই পায়ের ধুলো দেন বাবু, এখানে একলা থাকা ঠিক হবে না। তুমি তুমি বিনয়কে চিনতে? তখন কিছু বললে না তো? বাবু, আমি কি কইতুম, বিনুদা বড় ভালো মনীষী ছিলেন। মরার পরেও তেনার সেই স্বভাব যায় নেকো। এদিক পানে এসে কেউ কোনো বিপদে পড়লে বিনুদার আত্মা আজও তাকে রক্ষে করে। এই গ্রামে অহনার কেউ বেঁচে নাই গো। যখন বিনুদাদার বাড়িতে গুন্ডারা লুট করতে এলো, মারধর করছিল, কেউ রক্ষা করতে আসেনি কো। বউডারে আগুনে পুড়িয়ে দিল, তবু কেউ বাঁচাতে এলো নি। তাই সেই অভিশাপে গা শুদ্ধ সব কয়টার মরণ হয়েছে। দেখলুম আপনি বিনুদার সেনা, বিনুদা নিশ্চয় আপনাকে সবকিছু জানাবে, আপনার কোনো ক্ষতি হতে দেবে না। আমিও তো এখানে একলাই থাকি গো, আমার থাকার জায়গা ছিল না। পথে পথে ভিক্ষে করে খেতে, রোজ ভিক্ষেও জুটত নেই। একদিন খিদের জ্বালায় এদিক পানে ভিক্ষে করতে এলুম, অমনি কতগুলান ছায়ামূর্তি এসে আমায় ঘিরে ধরল। বিনুদা এসে আমায় রক্ষা করেছিল। সেই থেকে আমি এখানেই রয়ে গেছি। বিনুদা আসে বলে সাহস পাই। বিনুদার পিসে ভিন দেশে চাকরি করতেন, অনেক পয়সা কামিয়েছিলেন। বিনুদার পিসিমাকে সেসব পাঠাতেন। তাছাড়া পিসিমার নিজেরও অনেক সম্পত্তি, গয়নাগাটি এইসব ছিল। একটা বিরাট বড় বাড়িও ছিল কামারপুকুরের দিকে। ওখানেই যোগেশ্বর ওঝার সাথে পিসিমার পরিচয় হয়। পিসিমার ছেলেপুলে হয় নাই, তাই বিনুদাকেই ছেলে ভাবতেন। যখন তেনাদের হত্যা করা হয়, যোগেশ্বর ওঝা তখন ভিন রাজ্যে তেত্য করতে গেছিলেন। ওদের কোনো এক শত্রুর ধন সম্পত্তির কথা জানতে পেরে তেনার স্বামীকে মেরে এখানে এই ছিল নতুন বাড়ির দলিল আর টাকা পয়সার লোভে। কিছুই না পেয়ে সবাইকে হত্যা করে চলে গেল। কিন্তু নিয়তি তাদের ছাড়েনি। বিনুদার আত্মা প্রতিশোধ নিয়েছে, মেরে ভাসিয়ে দিয়েছে তাদের। বিমল ভাই, আমার যা কিছু ধন সম্পত্তি আছে তার কিছুটা আমি চাষিকে দিয়েছি, আর বাকি সব তোকে দেব বলে এখানে নিয়ে এসেছি। টাকা পয়সা, দলিল, সোনা দানা সব ওই নতুন বাড়ির বাগানের মাটির নিচে একটা কাঠের বাক্সে রাখা আছে। ওসব তোর প্রাপ্য। মনে আছে একবার তুই আমার প্রাণ বাঁচিয়েছিলি? সেই উপকার কি ভোলা যায় রে? তোর হাতে সব দিয়ে তবেই আমরা শান্তি পাব। আমি সব শুনে স্তম্ভিত হয়ে গেলাম। বিনয় আমাকে শেষ বিদায় জানিয়ে চলে গেল। আমি চাষি ভাইয়ের বাড়িতে রাতটুকু কাটালাম। যোগেশ্বর ওঝা এসে সমস্ত অশুভ আত্মাকে বিতাড়ন ও ধ্বংস করে গৃহশুদ্ধ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দিলেন। আমি ওনার সাথে কামারপুকুরে রওনা দিলাম। বিনয় বলেছিল, যোগেশ্বর ওঝাকে আমাদের কথা বলিস। সে কথার সেদিন অর্থ স্পষ্ট হলো আমার কাছে। যোগেশ্বর ওঝা বিনয়দের মুক্তির ব্যবস্থা করেছিলেন।
সুবিমলবাবুর গল্প শেষ। বাগানবাড়ির ঘরে তখন অখণ্ড নীরবতা বিরাজ করছে। কাহিনীটা সকলের মনেই অল্প বিস্তর প্রভাব ফেলেছে। সবাই নিজ নিজ ভাবনায় ডুবেছিল। হঠাৎ সমস্ত নিস্তব্ধতা ভঙ্গ করে রজতের মোবাইলটা বেজে উঠল বিষাদের সুরে। কয়েকজন বিরক্ত হয়ে বলল, এই কি একটা স্যাড সং রিংটোন করে রেখেছিস, পাল্টা এবার। কিন্তু তখনও কেউ জানত না কি মারাত্মক বিষাদের ঘটনা ঘটে গেছে। সুবিমলবাবুর জীবনের সত্য কাহিনী শুনে ওরা নিজেদের চিন্তায় এতই মশগুল হয়ে পড়েছিল যে খেয়ালই করেনি সুবিমলবাবু কখন উঠে চলে গেছেন। রজতের মোবাইলটা লাউডস্পিকারে ছিল। ওপার থেকে ধরা ধরা গলায় কেউ বলে উঠল, আমি বর্ধমান থেকে মিস্টার সুবিমল সেনের ভাগ্নে অমিয় বলছি। একটা স্যাড নিউজ আছে। মামাবাবু গত 5 দিন আগে ঘুমের বড়ি খেয়ে নিজের গ্রামের বাড়িতে আত্মহত্যা করেছেন। ও বাড়ির অন্য কোনো সদস্য এখন আর জীবিত নেই, একমাত্র মামাবাবুই ছিলেন। মাঝে মাঝে গ্রামের বাড়িতে বেড়াতে যেতেন, কেউ কিছু ধরতে পারেনি। বাড়িটা গাছপালায় ছাওয়া কিনা খুবই নির্জন স্থান। পারতপক্ষে কেউ ওদিক দিয়ে যাতায়াত করে না। তাছাড়া মামাবাবু নিজেই রান্না বান্না করে খেতেন, সমস্ত কাজ নিজের হাতে করতে ভালোবাসতেন। তাই বাড়িতে কোনো কাজের লোকও ছিল না। পচা গন্ধটা সবার প্রথমে গ্রামের একজন দেহাতি মানুষ আজ বিকেলে কাঠকুটো নিয়ে ওখান দিয়ে যাওয়ার সময় টের পায়। সেই লোকজন জড়ো করে দরজা ভেঙে ঢুকেছিল। আমরা কিছুক্ষণ আগে পৌঁছেছি। মৃতদেহের অবস্থা দেখে পুলিশের আন্দাজ মামাবাবুর মৃত্যু হয়েছে 5 দিন আগে। তালে গোলে খবরটা এখনো সবাইকে জানানো হয়নি। আপনার নম্বরটা মামাবাবুর নোটবুকে প্রথম দিকে ছিল, তাই আপনাকেই প্রথম ফোন করলাম। রজতের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। অশ্রুসিক্ত কণ্ঠে অস্ফুটে বলে উঠল সে, বিমলবাবু নিজেকে শেষ করে আমাদের শেষ গল্প শুনিয়ে গেলেন। অমিয়র কাছে শুনলাম ডেড বডির পাশে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে লেখা, বিনয়, একাকিত্বের জ্বালা আর সইতে পারছি না। যে দায়িত্ব তুই আমায় দিয়ে গেছিলি আমি তার পালন করেছি। অনেক তো ভোগ করলাম, এখন মোক্ষ চাই। তাই সমস্ত টাকা পয়সা, বাড়ি সম্পত্তি, অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমকে দান করে গেলাম। আমি তোর কাছে আসছি, তোর সুবিমল। এতক্ষণ শুনছিলেন যাত্রা পথের ভয়। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।